আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এবং HSP-MIS এর তথ্য এন্ট্রি সংক্রান্ত বিগত 10 তারিখে প্রকাশ করা হয়েছে। এই নোটিশের আওতায় যে সমস্ত শিক্ষার্থী 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীর তথ্যই উপবৃত্তির জন্য এন্ট্রি করা যাবে। এন্ট্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী 15/4/2025 থেকে 30/4/2025 তারিখ পর্যন্ত। আপনি 15 দিন সময় পাবেন আপনার এই উপবৃত্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য। পরবর্তীতে এই সময়সীমা আরো বৃদ্ধি হতে পারে। বাছাই কমিটি এবং অন্যান্য তথ্যাদি যে সমস্ত আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি আপনাদেরকে সেগুলো শুধু একটু দেখিয়ে দিতে চাই। তো সবচেয়ে বড় যে ব্যাপার, সে ব্যাপারটি হচ্ছে আপনারা কিভাবে উপবৃত্তি ফর্মটি পূরণ করবেন আমি সেটি দেখিয়ে দিব আপনাদেরকে। তো চলুন তাহলে আমরা একটু দেখি ফর্মটি। আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনারা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে একেবারে বিনামূল্যে বিতরণ করবেন প্রতিষ্ঠান, এবং সেখান থেকে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে। সর্বপ্রথম আমরা দেখছি ভর্তি শিক্ষাবর্ষ 2025 এবং অর্থবর্ষ 2024-25। এইখানে যে অংশটি আছে এখানে একটা ছবি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের সদ্য তোলা 1 কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এখানে শিক্ষার্থীর নাম বাংলা এবং শিক্ষার্থীর নাম ইংরেজি। শিক্ষার্থীর অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী বাংলা এবং ইংরেজি নামটি পূরণ করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীর জন্ম সনদ ডিজিটাল অথবা অনলাইন করা নাই তাদের উপবৃত্তি কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবে না। সুতরাং উপবৃত্তিতে আবেদন করার পূর্ব শর্ত হচ্ছে জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল কিংবা অনলাইন করে নেওয়া। পিতার এনআইডি কার্ড, পিতার এনআইডি কার্ডে যে এনআইডি নাম্বারটি রয়েছে সেই এনআইডি নাম্বারটি এখানে সংযুক্ত করতে হবে। এটি স্মার্ট কার্ড হোক কিংবা পূর্বের অ্যানালগ কার্ড হোক, যে কার্ডই হোক কোনো প্রবলেম হবে না। এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। অনলাইন এন্ট্রি করার ক্ষেত্রে যে সমস্ত এনআইডি কার্ডের এনআইডি নাম্বার 13 সংখ্যার রয়েছে তাদের 13 সংখ্যার এনআইডি নাম্বারের পূর্বে জন্ম তারিখ যুক্ত করে 17 ডিজিট করে নিতে হবে। পিতার জন্ম তারিখ পিতার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, এটিও পিতার এনআইডি কার্ড দেখে পূরণ করতে হবে। মাতার এনআইডি এবং মাতার জন্ম তারিখ মাতার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। এখানে যে অংশটি আমরা খালি দেখতে পাচ্ছি সেই অংশটিতে মাতার এনআইডি নাম্বার এবং এখানে মাতার জন্ম তারিখ দিতে হবে। দেন মাতার নাম এবং মাতার নাম বাংলা এবং ইংরেজি এই দুইটি অংশই পূরণ করতে হবে মায়ের এনআইডি কার্ড অনুযায়ী। শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার 17 ডিজিট, এটি অবশ্যই শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নাম্বারের হতে হবে। যদি কোনো শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন না হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ইউনিয়ন পরিষদে গিয়ে তার সনদটি ডিজিটাল করে নিতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ অবশ্যই ডিজিটাল জন্ম সনদ অনুযায়ী হতে হবে। শিক্ষার্থীর জেন্ডার, শিক্ষার্থী যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক চিহ্ন দিতে হবে, যদি মহিলা হয় তাহলে মহিলাতে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি তৃতীয় লিঙ্গের অধিকারী হয় তাহলে এখানে টিক দিতে হবে। তবে তৃতীয় লিঙ্গ হলে তাকে উপযুক্ত প্রমাণ সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীর জন্মস্থান আপনি এখানে আপনার জেলার নামটি দিয়ে দিবেন। শিক্ষার্থীর ধর্ম ইসলাম হলে ইসলাম এবং অন্য ধর্ম অনুসারী হলে এখানে সে ধর্মটি লিখে দিতে হবে। শিক্ষার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশ এবং শিক্ষার্থীর পেশা শিক্ষার্থী স্থায়ী ঠিকানা এখানে বিভাগ, যে বিভাগে শিক্ষার্থী বসবাস করে সেই বিভাগ, এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, পোস্ট কোড, ঠিকানা এটি অবশ্যই আপনারা দিয়ে দিবেন। যদি পৌরসভার আন্ডারে আপনার বাসা না হয়ে থাকে তাহলে পৌরসভাটি খালি রাখতে হবে। দেন শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্ববর্তী শিক্ষাগত তথ্য। আপনি পূর্বে অর্থাৎ 5ম শ্রেণীতে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে হবে। সেই প্রতিষ্ঠানটি কোন বিভাগে অবস্থিত, সেই প্রতিষ্ঠানটি কোন জেলায় অবস্থিত, উপজেলার নাম যদি পৌরসভা হয় পৌরসভা দিতে হবে, পূর্ববর্তী শ্রেণী অথবা অবশ্যই 5ম শ্রেণী,
পরীক্ষার নাম পিএসসি, যদিও হয়নি, শুধু পঞ্চম এখানে লিখে দিতে হবে, না লিখে ফাঁকা রেখে দিলে কোনো সমস্যা নাই। রেজিস্ট্রেশন নাম্বার এটি পঞ্চম শ্রেণীর থাকে না, সো এই জায়গাটি ফাঁকা রাখবেন। ফলাফল এখানে নাই, ফলাফলটা ফাঁকা রাখলেও কোনো প্রবলেম নাই, অথবা আপনার বার্ষিক পরীক্ষার যে রেজাল্ট সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো প্রবলেম নাই। উত্তীর্ণ হওয়ার বছর, এই উত্তীর্ণ হওয়ার বছরটি আপনি দিয়ে দিবেন গত বছর 2024 সাল, এবং এটা প্রতিষ্ঠানের নাম, আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ করেছেন কোন প্রতিষ্ঠান থেকে, এই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। বর্তমান শিক্ষাগত তথ্য এই অংশটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান। তো বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা যদি হয় তাহলে পৌরসভা দিতে হবে। প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, বিভাগ যদি থেকে থাকে, অনেক প্রতিষ্ঠান শাখা থাকে, তেমন যদি থাকে তাহলে এখানে সে শাখার নামটি দিতে হবে, না হলে প্রয়োজন নাই। দেন রোল নম্বরটি এখানে লিখে দিতে হবে। অভিভাবকের তথ্য, সম্পর্ক, অভিভাবক যদি পিতা হয় সেক্ষেত্রে সম্পর্ক পিতা দিতে হবে, যদি মাতা হয় সেক্ষেত্রে মাতা দিতে হবে। যদি অন্য কেউ হয় অর্থাৎ অভিভাবক পিতা অথবা মাতা পিত হলে এখানে অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে দাদা, দাদি, ভাই যে কেউ হতে পারে, এখানে তার সম্পর্কের নামটি লিখে দিতে হবে। অভিভাবকের এনআইডি নাম্বার, অভিভাবকের এনআইডি নাম্বার এখানে দিতে হবে, অবশ্যই 10 অথবা 17 ডিজিটের হতে হবে। যদি 13 ডিজিটের হয়ে থাকে তাহলে সেই 13 ডিজিটের পূর্বে জন্মসালটি যুক্ত করে দিতে হবে। অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, ইমেইল যদি থাকে, যদি এটি এখন বাধ্যতামূলক নয়, না দিলেও চলবে। অভিভাবকের জন্ম সনদ নাম্বার বাধ্যতামূলক নয়, না দিলেও চলবে, জন্ম তারিখটা দিতে হবে। নাম ইংরেজি আপনি দিবেন, অভিভাবকের এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী, এবং অবশ্যই মোবাইল নাম্বারটি হবে। এখন অভিভাবকে যাকে সিলেক্ট করা হবে অভিভাবক হিসেবে, পেমেন্ট অপশনেও কিন্তু একই অভিভাবকের তথ্যই এন্ট্রি করতে হবে। সুতরাং অভিভাবক সিলেক্ট করার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে পেমেন্ট অপশনটা যেন এই অভিভাবকের সাথে সম্পর্কযুক্ত থাকে। ব্যাপারটি আমি শেষের দিকে আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে অভিভাবকের স্থায়ী ঠিকানা, অভিভাবক কোথায় বসবাস করেন সেটা এখানে দিতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভার আন্ডারে হইলে পৌরসভা এখানে উল্লেখ করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, পোস্ট কোড, ঠিকানা। পোস্ট কোডটি আপনি এনআইডি কার্ডের পিছন পাশে পাবেন। এরপরে শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য টিক দিতে হবে। মোটামুটি এইগুলাই হচ্ছে ক্রাইটেরিয়া, যাকে বা যে তথ্যের উপর ভিত্তি করে অনলাইনে মার্কিং করে উপভোক্তী কারা পাবে এবং কারা পাবে না এই সংখ্যাটি মূলত নির্বাচন করা হয়। কে আবেদনকারীর পড়াশোনার খরচ বহন করে, মা বাবা এখানে নিয়ে খরচ বহন করে, তার নামের পাশ করে টিক দিতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য, যদি হ্যাঁ হয় তাহলে সেই গোষ্ঠীর নাম দিতে হবে, যদি না হয় তাহলে না টিক দিতে হবে। নৃগোষ্ঠী বলতে আমরা যেগুলো উপজাতি বুঝি, যেমন গারো, চাকমা, মারমা, হাসিয়া, পাগন, এই ধরনের জনগোষ্ঠী। আবেদনকারীকে মুক্তিযোদ্ধার প্রজন্ম, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যদি হ্যাঁ হয় তাহলে বীর মুক্তিযোদ্ধার নাম এবং সম্পর্ক এবং প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার সনদটি প্রদান করতে হবে। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষর, স্নাতক পর্যায়ে নিম্ন, স্নাতক বা তদুর্ধ্ব। যদি নিরক্ষর হয় নিরক্ষরে টিক দিতে হবে, যদি বিএ পাশের নিচে হয় তাহলে এখানে টিক দিতে হবে, যদি বিএ পাশের অতিরিক্ত হয় তাহলে এই অংশে টিক দিতে হবে। অভিভাবকের স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এখানে নির্ধারণ করতে হবে। এসএসসি নিম্নে অর্থাৎ এসএসসি নিম্নে অথবা তার উপরে হবে সেটাই টিক দিতে হবে। আবেদনকারীকে সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি কিংবা শিক্ষা ভাতা পান, আপনি পাইলে হ্যাঁ, যদি না পান তাহলে না টিক দিতে হবে। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে প্রমাণপত্র হিসেবে প্রতিবন্ধীর যে কার্ড অথবা সার্টিফিকেট আছে আপনাকে সেটি এখানে স্ক্যান করে আপলোড দিতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক দিবেন। আবেদনকারীর অভিভাবকের কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে কিনা, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ দিয়ে প্রমাণপত্র দিতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক কিংবা মানসিক রোগে ভুগছেন কিনা, যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই তার প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিতে হবে, যদি না হয় তাহলে না দিতে হবে।
আবেদনকারীর অভিভাবক বা জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না দিতে হবে। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার একেবারেই, যদি কোনো হ্যাঁ হয় তাহলে তার প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারীর বাবা মার অভিভাবকের বাবা মা বা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা। সুনির্দিষ্ট মাসিক আয় বলতে একেবারে মাসিক ফিক্সড যে আয়টি, সে আয়ের কথা এখানে বলা হয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। আবেদনকারীর অভিভাবকের শহরে কিংবা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস, শহরে অথবা গ্রামে। যদি শহরে থাকে তাহলে শহরে টিক দিবেন, যদি গ্রামে থাকে তাহলে গ্রামে টিক দিতে হবে। পরিবারের কতজন সদস্য চাকরি করেন, যদি কেউ না করে থাকে তাহলে কেউ নাতে টিক, চাকরি যদি করে থাকে তাহলে সে এখানে মার্কিং করতে হবে। আবেদনকারীর অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন, যদি এই নিচের উৎস থেকে আয় করে থাকেন তাহলে সে টিক চিহ্ন দিবেন, আর যদি না হয় দিনমজুর হয়ে থাকে তাহলে না টিক দিতে হবে। বাবা মা দুজনেই অথবা একজন অথবা কেউ জীবিত নেই এমন যদি হয় তাহলে এখানে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে নির্ধারণ করতে হবে। 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা 2 অথবা 2 এর নিচে অথবা 2 এর যেটি হবে একেবারে সেটি টিক চিহ্ন দিতে হবে। আবেদনকারী কোন এলাকায় বসবাস করেন, পাহাড়ি এলাকায়, হাওড় চর বস্তি এলাকা, প্রাক্তন ছিটমহল বা সমতল এলাকা। তো আমাদের যে এলাকাটা, এই এলাকাটা মোটামুটি সমতল। যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন তাদেরকে পাহাড়ি এলাকা টিক চিহ্ন দিতে হবে। হাওড় যদি হয় আমাদের সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চল, সেক্ষেত্রে হাওড়া এলাকা হবে। যদি বস্তি এলাকা সিলেক্ট করতে চান তাহলে যে এলাকাটাকে বস্তি হিসেবে আপনি নির্ধারণ করছেন সেটি বস্তি হিসেবে নিশ্চিত হওয়া লাগবে। আবেদনকারী বাড়িতে কয়টি কক্ষ রয়েছে, 1টি 2টি 3টি 3টির অধিক, যেটি সঠিক হবে আপনি সেটি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনকারীর বাড়িতে কি বিদ্যুৎ আছে, হ্যাঁ অথবা না, যদি হ্যাঁ হ্যাঁ দিতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, যদি পাকা থাকে পাকায় টিক দিতে হবে, যদি পাকা না থাকে তাহলে টিক দিতে হবে। আবেদনকারীর বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। আবেদনকারীদের বাড়িতে কিসে রান্না হয়, যে অংশে রান্না হয়, যে উপকরণ দিয়ে রান্না হয় সেই উপকরণে টিক চিহ্ন দিতে হবে। আবেদনকারীর বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, মাটি, মাচান, সিমেন্ট, টাইলস, অন্যান্য, যেটা হবে। আবেদনকারীর বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, এটা আপনার কক্ষের দেওয়ালটা কি দিয়ে তৈরি সে অনুযায়ী টিক চিহ্ন দিবেন। আবেদনকারীর বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, ছন, কলকাতা, খড়, টাইলস, কাঠ, আরসিজি বা জিআইসি, এটি উত্তর হবে, আপনি সেখানে সেটি টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনকারীর অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ কত, ভূমিহীন কিংবা 10% অথবা উপরে, তো যেটা হবে আপনি সেটাতে টিক চিহ্ন দিবেন। আবেদনকারীর অভিভাবকের কোন কোন কার্ড আছে, ভিজিডি, পিজিএ, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতা, যদি কোনোটি থেকে থাকে তাহলে সেটিতে টিক চিহ্ন দিতে হবে এবং প্রমাণপত্র দিতে হবে। সবচেয়ে মূল যে পয়েন্ট, সে পয়েন্টটি হচ্ছে পেমেন্টের তথ্য। পেমেন্টের তথ্যের জন্য কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবকদের একটা হ্যাজালো সমস্যার ভিতরে পড়তে হয়। তো এই ব্যাপারটি নিয়ে আমি এখন খোলাসা করে আপনাদেরকে আলোচনা করব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিভুক্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ফোন নম্বর, অর্থাৎ শুধুমাত্র পেমেন্টের জন্য আপনি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, অন্য কোনো মোবাইল অ্যাকাউন্ট তো নয়ই। এর সঙ্গে যদি কোনো অনলাইন ব্যাংকিং এর তথ্য হয়ে থাকে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে আপনি ব্যবহার করতে পারবেন না। পেমেন্ট সিস্টেম সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, সেটি অবশ্যই সচল হতে হবে। অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার, এখানে আপনার নগদ নাম্বারটি এন্ট্রি করতে হবে। অভিভাবকের নাম, যে অভিভাবকের এনআইডি কার্ড ব্যবহার করে নগদ অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে সেই অভিভাবকের নাম তার এনআইডি অনুযায়ী হুবহু এখানে লিখতে হবে। প্রদত্ত অ্যাকাউন্ট বা হিসাব নম্বরটি যে এনআইডি দিয়ে খোলা 10 অথবা 17 ডিজিট, সেটি এখানে লিখতে হবে, সেই এনআইডি নাম্বার। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা এতটুকু বলতে পারি, একজন অভিভাবকের এনআইডি ব্যবহার করে যে সিমটি ক্রয় করা হয়েছে অথবা রেজিস্ট্রেশন করা হয়েছে, ঠিক সেই অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে সেই একই সিমে নগদ অ্যাকাউন্টটি ওপেন করলে 100% উপবৃত্তির সঙ্গে মিলবে। এক্ষেত্রে যদি এমন হয় যে সিমটি অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা এবং নগদ হিসাব নাম্বারটি আরেকজনের এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, সেক্ষেত্রে এই উপবৃত্তির পেমেন্ট প্রাপ্তিতে আপনাদের অনেক সমস্যা হতে পারে। ইভেন যখন অনলাইনে তথ্য এন্ট্রি করা হবে তখন এই সম্মুখীন হতে পারে। এজন্য বিনীত অনুরোধ থাকবে,
যে এনআইডি কার্ড ব্যবহার করে আপনি সিম ক্রয় করেছেন, সেই এনআইডি কার্ড ব্যবহার করেই আপনার নগদ সিস্টেমটি ওপেন করবেন, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট নাম্বারটি ওপেন করবেন। নগদ অ্যাকাউন্ট নাম্বারটি ওপেন করার পরে অবশ্যই মিনিমাম পরিমাণ লেনদেন করবেন। মিনিমাম পরিমাণ লেনদেন করার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি লেনদেন না করেন সেক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্টে সচল হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে নগদ অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর তার কেআইসি আপডেট হতে সর্বনিম্ন 72 ঘন্টা সময় নেয়। তো সর্বোচ্চ 72 ঘন্টা সময় নেয়, সুতরাং আপনাকে কিঞ্চিত পরিমাণ সময় অপেক্ষা করতে হতে পারে। এবং যেহেতু 15 তারিখে এই তথ্যটি এন্ট্রি করা শুরু হবে, সো আপনারা 15 তারিখের পূর্বেই সমস্ত কিছু তৈরি করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিবেন। এবং সবচেয়ে বড় যে কথাটি হচ্ছে, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর এইচএসপি এমআইএস এর তথ্য এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। অর্থাৎ আপনি এই ফর্মটি জমা দিলে কিংবা প্রতিষ্ঠান কর্তৃক এইটি তথ্যটি অনলাইন এন্ট্রি করলেই কিন্তু আপনি উপবৃত্তি পাবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। এর জন্য একটা কমিটি গঠন করা হয়, কমিটি যাচাই বাছাই করে অনলাইনে মার্কিং হয় এবং তার ভিত্তিতে কিন্তু উপবৃত্তি বা উপকারভোগী নির্বাচন করা হয়। এই ছিল আজকের মতো। এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে কমেন্টে করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।